রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু, যাকে এর আগেও আমি অসংখ্যবার বলেছি যে তিনি ভারত কর্তৃক নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে তিনি বসে আছেন। তবে সেটি বিষয় নয়, বিষয়টি হচ্ছে তিনি হাসিনার সাথে নিয়মিত যে যোগাযোগ, এই যোগাযোগ এখন অব্যাহত রেখেছেন এবং মেনটেন করে যাচ্ছেন। ভেবেছে যে এখন সব দখল করে নিয়েছে, মাঠে আসার পরে দেখতে পারবা কি অবস্থা। আপনারা ন্যায় অন্যায় সব দেখেছেন, সব বুঝেছেন। জয় বঙ্গবন্ধু জাতির পিতা, যারা সময় নগেছো, তারা যার স্বপ্ন দেখতেছো, সেই কাছে তো দিল্লিকার নাটক হতেছে। তোরা মনে হয় লোকাল হয়ে শত্রু সেজে প্রমাণিত করব লিডার আমি বাংলাদেশ। শেখ হাসিনার কি নৌকা, বিপ্জলের কি নৌকা, মমতাজ আবার কি নৌকা। সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না, এখন জয়কাল। এদিকে এবার শেখ হাসিনার সাথে কথা বলে সরাসরি ফেসে গেলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু। গোপনে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার চক্রান্ত করে ফেসে গেলেন তিনি। হঠাৎ একই ঘটল। আওয়ামী লীগের আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর সহযোগিতা করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে বড় বড় নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। দুইটা অপশন আছে। একটা হচ্ছে ধরেন যারা আন্তর্জাতিক সমালোচক, মানে যারা পড়াশোনা করে ক্রিটিক হয়, হ্যাঁ, যেটাকে আমরা বলি ক্রিটিক মানে সমালোচক, সেটা হইতে যোগ্যতা লাগে, পড়াশোনা লাগে। আর আমরা যারা বাঙালি আছি, আমাদের সমালোচনা করতে যোগ্যতা লাগে না। আমরা চায়ের দোকানে বসে চা খাইতে খাইতে চিন্তা করি মেসি একটা খেলা খেলে শটটা ডাইনি দিয়ে দিল, বামে দিয়ে দিছে, কেটা তারে নামাইছে মাঠে, এমন প্রশ্ন কিন্তু আমরা করে বসি। তার মানে সমালোচনা করাটা খুবই সোজা। সার্জিন আর হাসনাতের ভবিষ্যৎ অন্ধকার, ওদের ভবিষ্যৎ হচ্ছে দেশ থেকে পালিয়ে যেতে হবে। যার পকেটে চা খাওয়ার টাকা ছিল না, সে আইফোন 5 গাড়ি দিয়ে চলে। রাত্রের মধ্যে ওদেরকে ন্যাংটা করে আপনার পেটানো শুরু করে বাংলাদেশের মানুষ। আমাকে ডাক্তার দরকার নাই, ছাত্র দরকার নেই, আগে যেরকম আসলে ওরকম থাকলেই ভালো। আবার আমরা খুশি, আবার এই সরকার দরকার, হাসিনা সরকার আবার দরকার। সবার ঊর্ধ্বে থাকার কথা, অথচ দেশকে সংকটের মুখে ফেলে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারতের অনেক এজেন্ট, শেখ হাসিনার অনেক এজেন্ট বাংলাদেশে এখনো রয়েছে, তারা একে একে ধরা খাচ্ছে। দর্শক শ্রোতা, এখন এইটা আমরা কি শুনতে পাচ্ছি রাষ্ট্রপতিকে নিয়ে, তাকে নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলতেছে। অনেকে বলতেছে সে নাকি শেখ হাসিনার দালাল, আবার অনেকে বলতেছে সে নাকি ভারতের কথায় চলে। সাধারণ মানুষরা এইসব কথা কেন বলতেছে? অন্যদিকে নেতাকর্মীরাও কিন্তু তার বিরুদ্ধে কেঁপেছে। গত কিছুদিন ধরেই রাষ্ট্রপতিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, আপনারা সবাই জানেন অনেক বিষয় নিয়ে। কিন্তু এখন নতুন একটি তথ্য জানতে পেরেছি আমরা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন এইসব বিষয়গুলো নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ধারাবাহিকলি দেখবেন এই বিষয়গুলো নিয়ে। ভিডিওর প্রথমে যে অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত আপনারা এখন দেখতে পারবেন। আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওর শেষে আপনাদের মন্তব্য করবেন। অন্যদিকে ভারত যে একটা প্ল্যান করেছে বাংলাদেশকে নিয়ে, গোপন কয়েকটা ভিডিও রয়েছে, সেইগুলোও ভিডিওর এক প্রান্তে দেখাবো, এই যে দেখুন। আর আমরা যারা বাঙালি আছি, আমাদের সমালোচনা করতে যোগ্যতা লাগে না। আমরা চায়ের দোকানে বসে চা খাইতে খাইতে চিন্তা করি মেসি একটা খেলা খেলে শটটা ডাইনি দিয়ে দিল, বামে দিয়ে দিছে, কেটা তারে নামাইছে মাঠে, এমন প্রশ্ন কিন্তু আমরা করে বসি। তার মানে সমালোচনা করাটা খুবই সোজা, কিন্তু ওই জায়গাটাতে যদি আপনারে বসাই দেই, তখন আপনি আসলে কতটুকু দায়িত্ব পালন করতে পারবেন। এই মুহূর্তে আজকের খুবই ব্রেকিং যেই নিউজটা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যকে ঘিরে তোলপাড় অবস্থান চলছে। যখন আপনি সামওয়ান, হ্যাঁ, তখন আপনি অলওয়েজ ফোকাসড। আর যখন আপনি নো ওয়ান, তখন আপনারা কেউ ফোকাস করবেন আপনি কিভাবে খাচ্ছেন, আপনার ব্যক্তি জীবনে কয়টা গার্লফ্রেন্ড আছে, কয়টা বয়ফ্রেন্ড আছে, আপনার ব্যক্তি লাইফ কি, এগুলো নিয়ে মানুষ পাত্তা দিবেন। আবার যখনই আপনি 10 জনকে ডিঙাইয়া সামনের সারিতে আসবেন, তখন আপনি পোশাকটা কি পরলেন, ভাত খাওয়ার সময় আপনি কি চপস চপস করে খাইলেন, নাকি জিব্বা বাইর করে খাইলেন, নাকি ভদ্রভাবে খাইলেন, সব কিছু ফোকাসড হয়, কারণ আপনি সামওয়ান। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেন, তখন তিনি সামওয়ান হয়ে গেলেন। এরপরেই তাকে নিয়ে সমালোচনা, আলোচনা, 120 দিন চলে গেছে, সরকার কি করছে না করছে সবকিছু কিন্তু ডক্টর ইউনূস যেহেতু প্রধান উপদেষ্টা, তার উপরেই কিন্তু বর্তায়। আর সম্ভবত এই জিনিসগুলোতে তিনি অনেকটা ডিপ্রেশনে আছেন, মানসিকভাবে তার শক্তি যেটা, তিনি এটা হারিয়ে ফেলছেন, কারণ ফাংশন হচ্ছে না। 120 দিনে বাংলাদেশের মধ্যে কোনো পরিবর্তন নাই। কিছু হয়েছে, পলিথিন নিষিদ্ধ, তারপর প্লাস্টিকের বদলে কাচের বোতল আসছে, এরকম কিছু কিছু জিনিস হয়েছে, বাট দৃশ্যত আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি, সকল কিছু ব্যবস্থাপনাতের মধ্যে অব্যবস্থাপনার দেখা। তো এই সকল কিছু নিয়ে যখন তাকে প্রচণ্ড সমালোচনা সহ্য করতে হচ্ছে, আজকে তিনি এক বক্তব্য দিয়ে বসছেন যে আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব। কিন্তু কেন?
তার মানে কি তিনি হতাশ, তিনি কি দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছেন? তিনি কি বিষয়টা এমনভাবেই বলছেন যে ভাই কোনো রকমে আমার তাড়াতাড়ি এখান থেকে বিদায় করো? এই যে ওনার এই কথাটা নিয়েও আমরা আলোচনা করতেছি, তিনি সামওয়ান দেখে এরকম কথা উপদেষ্টারা বললে আমরা পাত্তা দিব না। বিএনপির তারেক জিয়া কি বলছেন এই মুহূর্তে ফ্যাক্ট না, শেখ হাসিনা ওপার বাংলা থেকে কি বলছেন ওইটাও ফ্যাক্ট না। বাট ডক্টর ইউনূস কখন কি করেন এটা কিন্তু সবাই নজরদারি করে। দর্শক, আমরা দেখছি যে আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন, এটা আমরা জানি। তো এখন দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে এই মুহূর্তে তিনি যেই উপদেষ্টার পদটাতে বসে আছেন, জনগণের যে চাওয়া পাওয়া মানে সকল কিছু মিলিয়ে তাকে যেই জায়গাটাতে দেওয়া হয়েছে, তার বক্তব্য আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে। এই কথাটাতে তাহলে বোঝা গেল কি যে তিনি নিজের ইচ্ছায় এই দায়িত্বটা নেন না, এই ছাত্ররা তাকে জোর করে দিছে। বাট আমরা তো দেখছিলাম তিনি বলছিলেন যে তোমরা ছাত্ররা যদি দেশের জন্য এতগুলো প্রাণ দিতে পারো, আমি তাহলে কেন পারবো না বলে তিনি স্বেচ্ছায় সানন্দে প্রথম যখন দায়িত্ব নিচ্ছিলেন তার সেই চিরচেনা হাসি, হ্যাঁ, ডক্টর ইউনূস মূলক তার যে অ্যাক্টিভিটিস অ্যাকশন শুরু হলে সাপোর্ট করতে হবে। তো এখন তিনি আবার আইসা যেই কথাটা বললেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগ, প্রযুক্তির যুগ, সব তো রেকর্ডেড। তো তিনি দ্য ইকোনমিস্টকে বলছেন যে আমার চাকরি কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এই কাজে বসানো হয়েছে, আমি আমার কাজ করছিলাম, তা উপভোগ করছিলাম, এজন্য আমি প্যারিসে ছিলাম, সেখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য। ওনার এই বক্তব্যটা খুবই সাংঘর্ষিক আমরা মনে করি তার অবস্থানের সাথে। সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি সারা জীবন ধরে গড়ে এসেছি, আর তরুণরাও এটিকে ভালোবাসে। সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি। তো এর পাশাপাশি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জঙ্গিবাদ ইস্যুটা আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু কাভার পাচ্ছে। তো তিনি বলছেন যে আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না, তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়, তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে, শুধু একটি দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না। বাংলাদেশ যা করছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী। তো তরুণীদেরকে নিয়েও তিনি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। ইভেন তিনি বলছেন যে আমাদের উচিত, আচ্ছা, অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া 3 তরুণ ক্যাবিনেটে আছেন, অনেক বক্তব্য দিয়েছেন। তো এখানে যতটুকু বোঝা যাচ্ছে যে সমালোচনার মুখে বা সমালোচকদের বিভিন্ন অ্যাক্টিভিটিসে আমরা যারা ক্রিটিক আছি কম বেশি, ভালোটাকে সাপোর্টও করি বাট সমালোচনাকে সমালোচনাই করি। তো এগুলা কোথাও না কোথাও নেওয়ার জন্য চামড়াটা গন্ডারের মতন মোটা হইতে হয়। আপনি দেখেন একজন পলিটিশিয়ান আর আপনার মধ্যে কি পার্থক্য? একজন পলিটিশিয়ানের প্রতিনিয়ত গালি খাইতে হয়, হ্যাঁ, মানে শেখ হাসিনাকে দেখেন কত কিছু এখন সহ্য করতে হচ্ছে, একসময় খালেদা জিয়া বিএনপিকে সহ্য করতে হয়েছে, আবার সময় প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, এখন তারা মন্ডা খাবে, মিঠাই খাবে, শেখ হাসিনা এখন আইডা ভাত খাবে, হ্যাঁ, কুমিল্লার ভাষায় আইডা ভাত হচ্ছে ধরেন থাকে না ঝুটা ভাত আর কি আপনারা যেটাকে বলেন। আবার সময়ের প্রেক্ষাপটে সেই বঙ্গভবনে মাংসর আয়োজন হবে, পোলাও রান্না হবে যদি হায়াতে বাইচা থাকেন। কারণ খালেদা জিয়াও একসময় কখনো কল্পনা করেন নাই তিনি আজকের এই দিনগুলোকে দেখতে পাবেন। বাট স্রষ্টার এক কি বলছে বিশেষ খেলায় আমরা দেখলাম যে কিভাবে আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেল, দৃশ্যপটে কতটা পরিবর্তন এসেছে। তো আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানসিকভাবে আরো শক্তিশালী হতে হবে, কারণ তিনি যদি সরকারটাকে ফেল করান, অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয়, তাহলে এইটার পে করতে হবে সার্জিস হাসনাতদের, এমনকি যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে জড়িত ছিল তাদের প্রত্যেককেই এটার জন্য কিন্তু চরম মূল্য দিতে হবে। তা আমরা চাই তিনি মানসিক শক্তিরা যেন না হারান। আর তিনি যে বক্তব্যটা দিয়েছেন আর একটু ক্লিয়ার করতে হবে, তিনি কি রাজি ছিলেন না, তাকে জোর করে টাইনে আনা হয়েছে, কারা এই কাজটা করছে আমরা তাদেরও জানতে চাই। কারণ দায়িত্বের জায়গাটা কখনো যেটা স্বেচ্ছায় অন্তর থেকে ভালোবাসা আপনি দায়িত্বটা নিয়ে যদি কাজ না করেন, জোর করে আইনা বসাই দিয়ে আপনার উপরে চাপাইয়া, এই কাজ আপনার দ্বারা কখনোই গোছালো হবে না, আর এই কাজের বরকত হবে না। ব্যক্তি কাজে ক্ষতিগ্রস্ত হন তাদের নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে তিনি বসে আছেন। তবে সেটি বিষয় নয়, বিষয়টি হচ্ছে তিনি হাসিনার সাথে নিয়মিত যে যোগাযোগ, এই যোগাযোগ এখন অব্যাহত রেখেছেন এবং মেনটেন করে যাচ্ছেন। এটি নিয়ে অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, অনেকে বলতে পারেন ভাই এটা কিভাবে সম্ভব। আমি আজকে সে বিষয়ে আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দিব যে শাহাবুদ্দিন চপ্পু এখনো কিভাবে হাসিনার সাথে সম্পর্ক কিংবা যোগাযোগ অব্যাহত রেখেছেন। একটা বাস্তব উদাহরণ দিলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। গত 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবী দিবস। সেদিন ভারতীয় পরিকল্পনায়
পাকিস্তান ভারত যৌথ উদ্যোগে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল, এ বিষয়ে সবাই আপনারা অবগত। সেদিন শাহাবুদ্দিন চপ্পু আমাদের মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যখন শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে যান, সেখানে আপনারা সবাই দেখেছেন না, তিনি হঠাৎ করে জুতা খুলে শহীদ বেদিতে উঠলেন, জুতা খুলে উঠলেন। কিন্তু আপনি একই সাথে তার আগের দুটো ভিডিও যদি দেখেন, শহীদ মিনার, স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যাওয়া, এরকম বেশ কয়েকটি ছবি হাসিনার সাথে, প্রত্যেকটাতেই তিনি জুতা পায়ে, হাসিনাও জুতা পায়ে শহীদ বেদিতে উঠে শুভেচ্ছা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। তাই হঠাৎ করে কি এমন হলো যে শাহাবুদ্দিন চপ্পু প্রত্যেকবার জুতা দিয়েই, অর্থাৎ জুতা পায়েই স্মৃতিসৌধে উঠছেন, শহীদ মিনারে যাচ্ছেন, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যাচ্ছেন, আর এবার হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই তার পাশে দাঁড়িয়েছেন, ঠিক তখনই তিনি জুতা খুলে লাল যে কার্পেট, সেই কার্পেটে উঠে সামনে আগাচ্ছেন। এইটা দেখে আপনাদের কি কনস্পিরেসি, ষড়যন্ত্র মনে হয় না? এটাকে লাগে না? এটি পরিষ্কারভাবে একটি ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্র, কনস্পিরেসি ইন্ডিয়া থেকে আমদানিকৃত। ওই যে বললাম, হাসিনার সাথে তার নিয়মিত যোগাযোগ হয়, স্কাইপি বলেন, অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, এগুলোতে নিয়মিত খনি হাসিনার সাথে শাহাবুদ্দিন চপ্পু, বর্তমান আওয়ামী রাষ্ট্রপতি, তার সাথে তার কথা হয়, যোগাযোগ হয়। আমার যেটা ধারণা, অনুমান, শেখ হাসিনাই শাহাবুদ্দিন চপ্পুকে এই পরামর্শটি দিয়েছেন বাংলাদেশে একটা আর্টিফিশিয়াল বিতর্ক সৃষ্টির জন্য, যে চপ্পু তুমি এবার জুতা খুলে বেদিতে উঠবা, আর ইউনূস সাহেবের পায়ে জুতা থাকবে, তাহলে এটা নিয়ে চলবে একটা শোরগোল অবস্থা। আপনারা জানেন, রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী এসব অনুষ্ঠানে প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার যারা থাকেন, তারা জুতা পরেই যান, সিকিউরিটি, রাষ্ট্রীয় প্রোটোকল, নানান কারণে। এর আগেও আপনি দেখবেন হাসিনা, এই চপ্পু যতবার শহীদ মিনারে গেছে, স্মৃতিসৌধে গেছে, বা বুদ্ধিজীবী কবরস্থানে গেছে, প্রত্যেকবার জুতা পায়ে। তাহলে এই বেটার হঠাৎ করে কি এমন হলো যে এবার তিনি জুতা খুলে আপনার ওই কার্পেটে উঠলেন? এটা কি আপনার কাছে রহস্যজনক লাগছে না? বিষয়টি রহস্যজনক, এবং এটি পরিষ্কারভাবে হাসিনাই তাকে বলেছেন। ওই যে বললাম, হাসিনার সাথে তার নিয়মিত যোগাযোগ হয়। এবার আসেন, এই সরকার কেন বিডিআরের যে হত্যাকাণ্ড হয়েছে, নারকীয় একটা হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে, এটির তদন্ত কেন করতে চায় না? সরকার এই বিষয়ে কেন নীরবতা পালন করছে? এটি অত্যন্ত ভাবায় আমাদের। আমরা আতঙ্কিত হয়ে যাই যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, আমাদের আর্মিকে পঙ্গু করে দেওয়ার জন্য ভারতীয় পরিকল্পনায় সেই 2009 সালে আমাদের বিডিআর হত্যাকাণ্ড হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। অনেকে এটাকে বিডিআর বিদ্রোহ বলে প্রচার করার চেষ্টা করেন। এটি পরিষ্কারভাবে মিথ্যাচার। এটি কোনো বিদ্রোহ ছিল না, এটি ছিল বিডিআর হত্যাকাণ্ড। অর্থাৎ আমাদের সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন করার জন্য ভারত এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে হাসিনাকে ক্ষমতায় এনে। আপনারা এর আগেরও একটা ইতিহাস জানেন যে 2003 সালের দিকে আমাদের উত্তরবঙ্গের পাদুয়া নামক জায়গায় ভারতের বিএসএফ অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনীর সাথে আমাদের বিডিআর একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ভারতের প্রায় শতাধিক জওয়ানকে বাংলাদেশের বিডিআর একবার খালাস করে দিয়েছিল। কারণ আমাদের বিডিআর ছিল সীমান্তের বাঘ, সীমান্ত টাইগার বলা হতো এদেরকে। তখন থেকেই ভারত আমাদের বিডিআরকে নিয়ে ষড়যন্ত্র শুরু করে। তারা সহ্য করতে পারে না আমাদের বিডিআর সীমান্তরক্ষী বাহিনীকে। প্রশিক্ষণ, ট্রেনিং, সাহস, বীরত্ব সব দিক দিয়ে আমাদের বিডিআর যোজন উপরে ছিল বিএসএফ এর থেকে। তো তৎকালীন সময় ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে দিয়ে তারা এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিল, কিন্তু তারা পারে নাই। তখন থেকে তারা সিদ্ধান্ত নিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। একমাত্র আওয়ামী লীগকে দিয়েই ভারত তাদের এই নীল নকশা বাস্তবায়ন করতে পারবে। এরপরে তত্ত্বাবধায়ক এর নামে ফখরুদ্দিন মঈনুদ্দিন আসলো। এরপরে আসলো হাসিনা ভারতীয় পরিকল্পনায়, ভারতীয় নীল নকশায় একটা প্রেসক্রাইব নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনের মাধ্যমে এসে 1 মাসের ব্যবধানে, চিন্তা করে 1 থেকে 1.5 মাস, এরকম একটা নারকীয় হত্যাকাণ্ড। ক্যান ইউ ইমাজিন? আপনাকে চিন্তা করতে পারেন যে 1 থেকে 1.5 মাসের ব্যবধানে এরকম একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটানো সম্ভব বিদেশি কোনো পরিকল্পনা, প্ল্যান ছাড়া? আওয়ামী লীগ মাত্র ক্ষমতা ছেড়ে বসছে অনলি কয়দিন হলো? 29শে ডিসেম্বর নির্বাচন হয়েছে 2008 সালের, আর 25শে ফেব্রুয়ারি আমাদের এই নারকীয় হত্যাকাণ্ড। কয়দিন? 1.5 মাস। এই 1.5 মাসের মধ্যেই
এরকম একটা বড় ধরনের অঘটন পূর্ব পরিকল্পনা ছাড়া কোনোভাবেই সম্ভব? আপনারা বলেন সম্ভব নয়। এখন আসেন, সরকার আমাদের যেহেতু ছাত্র জনতা সরকার, বিগত 15 বছরে এটির বিচার হবে না, তদন্ত হবে না, এটা স্বাভাবিক, আমরা জানি। হাসিনা এটা করবে না, কারণ এটা বিচার করতে গেলে, তদন্ত করতে গেলে ভারত ফেসে যাবে, আর হাসিনা তো কখনোই ভারতকে ফাঁসাবে না, কারণ হাসিনা হচ্ছে ভারতের কৃতদাস। এবার আসেন, তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কেন এখানে নীরবতা পালন করছে? কেন তারা বিডিআর হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় না? একবারই রহস্যজনক। কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেন, বিক্রম মিশ্রি। আপনাকে জানেন, এই বিক্রম মিশ্রি আমাদের ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সাথে একটা গোপন মিটিং করেছে। কোন পত্রিকায়, মূলধারার কোন মিডিয়াতে আসে না এই নিউজ, শুধুমাত্র ইনকিলাব আর কোন একটা বৈঠক পত্রিকায় দেখলাম এই ঘটনাটি আসছে, যে বিক্রম মিশ্রি আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সাথে গোপন বৈঠক করেছেন। আর মানব জমিন সহ অন্যান্য পত্রিকাগুলো বলছে বিক্রম মিশ্রি 1 ঘন্টা কোথায় ছিলেন বাংলাদেশের কেউই জানে না। এটা অ্যাবসলিউটলি বেআইনি এবং বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের লঙ্ঘন। কারণ বাংলাদেশের কোন কূটনীতিক, কোন রাষ্ট্রীয় ব্যক্তি যখন আরেকটা দেশের রাষ্ট্রীয় সফরে যাবেন, ওই দেশে থাকাকালে তার পুরো শিডিউল 24 ঘন্টার ওই দেশের দূতাবাসের প্রোটোকল অফিসার যিনি আছেন তিনি মেনটেন করেন। মানে বিক্রম মিশ্রি বাংলাদেশে আসছেন, বাংলাদেশের ভারতীয় হাই কমিশন যেটি আছে, এই হাই কমিশনে ভারতের প্রোটোকল অফিসার আছেন, তার কাছে 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট সেকেন্ডের শিডিউল থাকাটা বাধ্যতামূলক। বিক্রম মিশ্রি কোথায় যাবেন, কি খাবেন, কোথায় বসবেন, কোথায় রাত যাপন করবেন, এভরিথিং। এর বাইরে যা করা হবে সব বেআইনি, আইনের লঙ্ঘন। তাহলে এই যে 1 ঘন্টা বিক্রম মিশ্রি কোথায় ছিলেন কেউ জানে না, এটা কি আতঙ্কিত হওয়ার মতো বিষয় নয়? আমরা কি মনে করেন এটাকে? এই সরকার কি ভারতীয় হাই কমিশনকে ডেকে জিজ্ঞেস করেছে যে এই যে ভারতের বিদেশ সচিব বাংলাদেশে আসলেন, সে অমুক ঘন্টাটি কোথায় ছিল? জবাবদিহি করেছে? জবাবদিহি চেয়েছে? চাই নাই। কেন চাই নাই আপনারাই বলেন, কেন চাই নাই? রহস্যজনক না? আমার যেটা ধারণা, এই বিক্রম মিশ্রি ওই ক্যান্টনমেন্টের বৈঠকে হয়তো বিডিআর এর এই হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠনের বিষয়ে নিষেধ করেছেন। তার একদিন পরে, মানে বিক্রম মিশ্রি ঢাকা ত্যাগ করার সাথে সাথে সরকার সিদ্ধান্ত নিল তারা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করবে না। হাউ ডেয়ারি! কি পরিমাণ সাহস, হিম্মত এদের, চিন্তা করেন। রক্তের সাথে বেইমানি। আর এটা কে করেছে? আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত 2 মাস আগে বিডিআর এর এই হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য তারা উদ্যোগ নিলেন এবং দ্রুত তদন্ত কমিশন করবেন, তারা ভালোভাবে কাজ আগাচ্ছিলেন। আর 3 দিন আগে হাইকোর্ট সিদ্ধান্ত দিলেন সরকার অর্থাৎ আইন মন্ত্রণালয় চাচ্ছে না বিডিআর এর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন হোক। কেন ভাই? আইন মন্ত্রণালয়ের এত ব্যথা কেন, দুঃখ কেন? কেন তারা চায় না? এটা জাতির কাছে খোলাসা করতে হবে। আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা বলেছে যে ইতিমধ্যে মামলা যেগুলো আছে এগুলোর বিচার হোক আগে। একবারে স্টুপিডের মতো প্রশ্ন। ইতিপূর্বে হাসিনার আমলে যে মামলাগুলো হয়েছে বিডিআর, এই মামলাগুলো কারা করেছে? প্রত্যেকটা মামলা ফলস, এবং যাদেরকে আসামি করা হয়েছে এরা অনেকেই, মানে 99% নিরপরাধ। এই যে আজকে ওইসব মামলায় কয়েক হাজার বিডিআর এর জওয়ান কারাগারে বন্দী আছে না? এদের পরিবারের সদস্যরা আকুতি মিনতি করছে, আমাদের কাছে সে কান্নাকাটি করছে। আমরা যখন জেলে ছিলাম কয়েক হাজার বিডিআর এর সদস্য কারাগারে, আমাদের কাছে সে চোখের পানি ফেলছে, বছরের পর বছর, 15 বছর ধরে কারাগারে, মিথ্যা অভিযোগ। তাহলে কি এই আসিফ নজরুলরা চান যে মিথ্যা ওই মামলাগুলোতে এই যে এখনো যারা আসামি, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগে এদের শাস্তি হোক, ফাঁসি হোক? তাহলে কিভাবে তিনি ওই মামলাগুলোর বিচার শেষ হওয়ার জন্য বক্তব্য দিচ্ছেন? বরঞ্চ আইন মন্ত্রণালয়ের উচিত ছিল ওই সব ফলস মামলাগুলো সব বাতিল করে দিয়ে নতুন করে কয়েক ডজন মামলা দেওয়া। এবং এই বিডিআর হত্যাকাণ্ডের 1 নম্বর আসামি হবে খুনি হাসিনা, 2 নম্বর আসামি হবে আপনার এই যে সোহেল তাজ, 3 নম্বর হবে আপনার ওই আপনার জাহাঙ্গীর কবির নানক। মূল আসামিদের বাদ দিয়ে এরা শুরু করেছে নাটক, একবারই নাটক, পরিষ্কারভাবে নাটক শুরু করেছে। এই কথাগুলো দেশের মানুষকে জানাতে হবে বন্ধুগণ। লাইভে অসংখ্য মানুষ দেখছেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন, মানুষ জানুক যে আসলে কি ঘটছে, কেন ঘটছে, কাদের মাধ্যমে ঘটছে। এগুলো না জানালে আসলে এরা শুধরাবে না, একবারই শুধরাবে না। আমাদের রক্তের সাথে বেইমানি শুরু হয়ে গেছে, এটা কি আমরা কোনোভাবে মানতে পারি? আপনারাই বলেন, রক্তের সাথে বেইমানি হলে কোনোভাবে মানতে পারেন? আইন মন্ত্রী অর্থাৎ আইন উপদেষ্টা আসিফ নজরুল কিভাবে বলে যে আগে মামলাগুলো শেষ হোক, অথচ এই আসিফ নজরুল 2019 সালে, 20 সালে 25শে ফেব্রুয়ারি আসলেই মানে ক্রোকোডাইল টায়ার্স যেটাকে বলে, মায়া কান্না, কুমিরের কান্নার মতন
কান্না দেখিয়ে ফেসবুকে লেখেন, আহারে বিডিআরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কমিশন দরকার, সুষ্ঠু বিচার দরকার, সুষ্ঠু তদন্ত করতে হবে, আসল রহস্য উন্মোচন করতে হবে। একাধিক ফেসবুকে তার পোস্ট আছে। আর সে একই ব্যক্তি এখন চেয়ারে বসে রহস্যজনক ভাবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করতে চান না। খটকা লাগছে না আপনাদের? এগুলো কথা বললেই আপনি বলবেন যে ভাই আপনি আসিফ নজরুলের বিরুদ্ধে। আরে ভাই আমি আসিফ নজরুলের বিরুদ্ধে কেন যাবো? সে আমার কি হই? সে এখন চেয়ারে আছে, আমি ওই চেয়ারকে প্রশ্ন করবো, ওই চেয়ারের কাছে জবাব দিয়ে চাইবো। তিনি যে চেয়ারটিতে বসে আছেন ওই চেয়ারের নিচে 2000 শহীদের রক্তের বন্যা নিচে প্রবাহিত, কয়েক লাখ ছাত্র জনতার রক্তের দাগ লেগে আছে ওই আইন মন্ত্রীর চেয়ারে, আইন উপদেষ্টা চেয়ারে। আমরা ওই চেয়ারকে প্রশ্ন করবো, ওই চেয়ারের কাছে জবাব দিয়ে চাইবো। তিনি জবাব দিয়ে করতে বাধ্য। ওই চেয়ারে বসে জাতির সাথে প্রতারণা করবে, ভণ্ডামি করবে, এটা আমরা মেনে নিতে পারি না, মানবো না। একবার স্ট্রেট ফরওয়ার্ড। কেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন হবে না? এই বিডিআর হত্যাকাণ্ড হয়েছে ভারতের পরিকল্পনায়। ভারত চাই, মোদিও চাই যাতে এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত না হয়। ইন্ডিয়া চাই না তদন্ত কমিশন হোক, আর বাংলাদেশ সরকারও চাই না এখন তদন্ত কমিশন হোক। তাহলে কি এই সরকারের ঘাড়ে ইন্ডিয়ার আত্মা ভর করেছে? ভারতীয় ভূত চেপে বসেছে এই সরকারের গায়ে? এদেশের মানুষ কিন্তু রক্ত দিতে জানে, সুতরাং ভূত তাড়াতে সময় নেবে না। ভারতের ভূত ঘাড়ে বসাবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা কিন্তু হবে না। ভূত তাড়াতে আমাদের বেশি সময় লাগে না, তখন পিছনে চেয়ারও থাকবে না, গদিও থাকবে না। কথা স্পষ্ট। যাই হোক বন্ধুগণ, কথা বাড়াতে চাই না। আগামীকাল বিকেল 3:30টায় জাতীয় প্রেস ক্লাবে আমরা বিক্ষোভের ডাক দিয়েছি, শুধুমাত্র এই বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে এই সরকারকে অনতিবিলম্বে তদন্ত কমিশন করতে হবে। কালকে আমরা আলটিমেটাম দেবো এই সরকারকে। যদি সেই আলটিমেটামের মধ্যে এরা তদন্ত কমিশন গঠন না করে, তাহলে যা করার তাই করতে হবে আমাদের। একবারে ক্লিয়ার। আপনারা আসেন, দলমত নির্বিশেষে আগামীকাল 3:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন। আমরা সম্মিলিতভাবে এই ভারতীয় ভূতদের বিরুদ্ধে, এই রয়ের দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। অন্যথায় আমাদের এই বিপ্লব বেহাত হতে সময় লাগবে না। অলরেডি বেহাতের পথে শুরু হয়েছে যাওয়া। আমরা আতঙ্কিত, অনেকটাই আতঙ্কিত। আমরা লড়াই করব, জীবন দিব, যুদ্ধ করব, আমরা মরবো, আর তারা মাঞ্জা মারিয়ে মন্ত্রী চেয়ারে বসে এসির বাতাস খাবে আর দেশ বিদেশে ঘুরে বেড়াবে রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে। এসব ফাজলামো আর চলতে দেওয়া হবে না, একবারই চলতে দেওয়া হবে না। ইতিমধ্যে আপনারা জানেন 4 মাস হয়ে গেল, চতুর্দিকে দেখেন এই সরকারের আওয়ামী দোসররা বসা। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি, সচিবালয়ে যখনই ঢুকি ডানে তাকালে দেখি আওয়ামী লীগের দোসর, বামে তাকালে দেখি হাসিনার দোসর, সামনে তাকালে পিছনে তাকালে সব আওয়ামী লীগ। এই যে আওয়ামী লীগ মিছিল করছে, এই যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় আমাদের নাগরিকদের উপরে আক্রমণ চালাচ্ছে, কেন জানেন? এর দায়ী কার? এই সরকারের। এই সরকারের দায়ী, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়ী। কয়জন আওয়ামী লীগকে গ্রেপ্তার করেছে দেখেন? 1% হবে না। 1% আওয়ামী লীগের খুনিদের গ্রেপ্তার করেছে এখন পর্যন্ত? করে নাই। তা আওয়ামী লীগের এই খুনি ডাকাত চোররা ঘর থেকে বেরোলে তো দেখে ডানে আমাদের লোক, বামে আমাদের লোক, সামনেও আমাদের লোক, পিছনেও আমাদের লোক, প্রশাসনে আমাদের লোক, পুলিশে আমাদের লোক, সচিবালয়ে আমাদের লোক। এরা তো আপনার উপরে হামলা চালাবেই। কালকে আপনার, পরশুদিন আমার উপরে। কারণ এদের তো ভয়ের কিছু নেই, সব দিকে তাদের লোক। এই জন্য তো আজকে এই অবস্থা। আর এই উপদেষ্টারা তো ওই পুলিশ বাহিনীর প্রোটোকল নিয়ে চলে, চতুর্দিকে পুলিশের পাহারা। এই জন্য তারা বুঝতে পারছে না আমরা টেনশনে আছি, আতঙ্কে আছি। লাইফ রিস্ক আমাদের, জনগণের। তাই আসলে বন্ধুগণ, এখন আসলে মুখ না খুলে আমরা আর পারছি না। আর কতদিন এভাবে চুপ থাকবেন বলেন? চুপ থাকতে থাকতে এরা তো অলরেডি আমাদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে, বিপদের দিকে অলরেডি ঠেলে দিয়েছে। এই জন্য আর আমরা চুপ থাকতে পারি না, এই জন্য আমরা কথা শুরু করেছি। তো সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় দূতের বৈঠক হয়েছে কিনা এটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল, বা এখনো কোনো পক্ষ থেকে কোনো ধরনের কথা বলা হয়নি। তবে মতিউর রহমান চৌধুরী সম্পাদিত জনতার চোখ, এটা হচ্ছে রাজনৈতিক একটা ম্যাগাজিন। সেই ম্যাগাজিন খবর দিচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে আসলে কি হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন করেছেন মিজানুর রহমান, তিনি জনতার চোখে লিখেছেন। সেই প্রতিবেদনের চুম্বক অংশ আপনাদেরকে পড়ে আমি শোনাতে পারি। সেখানে বলা হচ্ছে যে সকালের দিকে একটা বৈঠক ছিল ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং তার টিমের। এই বৈঠকে চুলচেরা বিশ্লেষণ করা হয় যে ভারতের পক্ষ থেকে কোন ধরনের সমস্যা তৈরি হচ্ছে আর বাংলাদেশের ভেতর থেকে কি হচ্ছে। এই বৈঠকটি 4টা 5 মিনিট পর্যন্ত চলে।
এই বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি যমুনায় যান, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। যমুনায় গিয়ে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকারটিও সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যায়। এরপরে সন্ধ্যা 7:30 থেকে 8:35 পর্যন্ত এই 1 ঘন্টা তিনি কোথায় ছিলেন, এই প্রশ্নটি ওঠে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মিজানুর রহমান তিনি কিছু তথ্য দিয়েছেন। সেই তথ্য মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকিবহাল সূত্র বলছে 3 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কাম বৈঠকটি হয়। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা ও বোঝার চেষ্টার কমতি ছিল না। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করা হয়, কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করছে যে সেনানিবাসী বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে অবহিত হয়েছেন, মানে বৈঠকের পরে অবহিত হয়েছেন। যেটুকু জানা গেছে সেই সম্পর্কে আমরা বলতে পারি যে 2 দেশের মধ্যে সম্পর্কের এই যে শীতলতা, সেই মেঘ দূর করবার জন্য ঘণ্টাব্যাপী তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয় বৈঠকে। বিশেষত দূর থেকে পররাষ্ট্র সচিব তিনি যা ভাবছিলেন আসলে বাংলাদেশ সফর করে সেই সম্পর্কে ইতিবাচক একটি ধারণা নিয়ে গেছেন। যে বিষয়টি জানা যাচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে পররাষ্ট্র সচিব, মানে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠকের পর 2 দেশের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেই ধোঁয়াশার আশ্বস্ত হয়েছে ভারত সেই ধোঁয়াশার পরিপ্রেক্ষিতে। প্রিয় দর্শক, এই আলোচনাটি আমি এখানে এসে যেটি বলতে চাই, এই যে ধোঁয়াশাটা তৈরি হলো, সেই ধোঁয়াশা নিরসনের জন্যই কিন্তু পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে এসে 2 দেশের পররাষ্ট্র বিষয়ক কমিটি বসেছে, চুলচেরা আলোচনা করেছে। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তিনি বসেছেন। এরপর তিনি সেনা প্রধানের সঙ্গে বসলেন কেন? এর কয়েকটি কারণ থাকতে পারে। প্রথম কারণ হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মতামত, তার সঙ্গে বাংলাদেশের সেনা প্রধানের মতামতের দ্বিমত হয় কিনা বা নতুন কিছু পাওয়া যায় কিনা, এটা অনুসন্ধান করতে বা এটা জানতেই তারা এই বৈঠকটির করতে উদ্যোগী হয়, আয়োজন করে। এই বৈঠকটি সেনানিবাসে হয়েছে। সেখানে জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে কিনা বা তার মাত্রা কতটুকু, আসলে প্রকৃত অবস্থা কি, সীমান্ত নিয়েও যে নানা ধরনের উত্তেজনা ছড়ানো হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন, একটা খবর ভারতের গণমাধ্যমে দিয়েছে যে বাংলাদেশ সীমান্তে ড্রোন উড়িয়ে বাংলাদেশ ভারতের গোয়েন্দা বাহিনী বা ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর উপর নজরদারি করছে। এই নানা ধরনের গুজব, নানা ধরনের স্যাবোটেজ কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো ছড়িয়েছে। তার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর কাছ থেকে বাড়তি কোনো তথ্য পাওয়া যায় কিনা বা পরিস্থিতি সম্পর্কে বাড়তি ধারণা পাওয়া যায় কিনা, সেজন্যই আসলে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি বৈঠক করেছিলেন। কিন্তু বৈঠক করে এই ধরনের কোনো বিষয় পাননি। যেটা জানা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মতামত বা যে বিষয়গুলো উত্থাপন করেছেন ভারতীয় পররাষ্ট্র সচিবের কাছে, ঠিক একই বিষয়েই কথা বলেছেন সেনাপ্রধান সহ তার দল। আজকে আমি এমন কিছু তথ্য আপনাদের দিতে যাচ্ছি, এমন কিছু কথা বলতে যাচ্ছি, আমি বিশ্বাস করি আপনারাও সেগুলো শোনার জন্য অপেক্ষায় নেই, কিন্তু শুনতে হচ্ছে, বাস্তবতা আমাদের শুনতে বাধ্য হচ্ছে। প্রথম খবর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের প্রত্যাশা অনেক, সেই ইউনূসের সরকারের উপদেষ্টাদেরকে নিয়ে এখন একটার পর একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে। যে উপদেষ্টা বলেছিলেন আমি যদি মন্ত্রী হতাম আমি জীবন প্রাণ উজাড় করে কাজ করতাম, সেই উপদেষ্টার দিকে এখন সবচেয়ে বেশি মানুষের আঙুল তুলছে, সবার সন্দেহ তাকে নিয়ে। আবার আজকে নতুন করে সেনা প্রধানকে নিয়েও সন্দেহের বার্তা ছড়িয়ে দিয়েছে এপার ওপারের অনেক গণমাধ্যম। এবং নতুন করে রাজনৈতিক দলের ভেতর থেকে আভাস পাওয়া যাচ্ছে যে কোনো সময় একটা বড় আন্দোলন হতে পারে এই সরকারের বিরুদ্ধে। এমনও আবার দেখছেন কিছু কিছু নেতারা। সকল তথ্য প্রমাণ নিয়ে আজকের এই ভিডিওটি। প্রথমে যে তার কাছে তথ্য আছে বিডিআর পিলখানার যে তদন্ত, এটি আর অগ্রসর হবে না। অবশেষে আমরা আসিফ নজরুলের ফেসবুক পোস্টের মাধ্যমে দেখলাম সেটি সত্য হলো, এবং ইলিয়াস তার দ্বিতীয় এপিসোডে যে তথ্যগুলো দিয়েছেন তার প্রথম সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এবার বলেন, যারা ইলিয়াসকে নিয়ে বিতর্ক ছড়িয়েছেন, উবারম্যান বলেছেন, সেই সব ফকিন্নির পুত্রের কোটিপতিরা, মানে ফকিন্নি বংশের কোটিপতিরা এবার বলেন ইলিয়াস কোনটা মিথ্যা বলেছিল। আসিফ নজরুলের বক্তব্যটা আপনারা পেয়ে গেছেন ফেসবুকের মাধ্যমে, গণমাধ্যমের।
সেখানে ইলিয়াস বলে দিয়েছে যে আসিফ নজরুল বাংলাদেশের নির্বাচন বিলম্ব করতে চাইছে, কারণ বিএনপি জামাতকে মাইনাস করার পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন। এগুলো ইলিয়াসের বক্তব্য, এটা আমার বক্তব্য না। কিন্তু আমার বক্তব্য হলো, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, এই অভিযোগগুলো একটার পর একটা সত্যতার প্রমাণ পাওয়া যাচ্ছে। ইলিয়াস বলেছিল যারা মিডিয়ারে আছে তাদেরকে ছাড়া হবে না, ছাড়া হয় না। ইলিয়াস বলেছিল তদন্ত, নতুন করে যে তদন্তের আবেদন সেটি আর করা হবে না, সেটি অবশেষে কনফার্ম করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বলেছে পূর্বেই দুটো মামলা আছে, সে দুটো মামলার ভিত্তিতে চলবে, নতুন করে আর কোনো তদন্ত করা হবে না। প্রশ্ন উঠে গেছে যে এই মাত্র যিনি কথা বলেছেন আর্মি অফিসার, তিনি তার আঙুলটি তুলেছেন তারই এক সেনা প্রধানের দিকে। বিষয়টা হলো, যখন কোনো কিছু থেমে যাবে, যখন কোনো কিছু নিয়ে সন্দেহ তৈরি করবে, তখন মানুষের আঙুল উঠে আসবে, মানুষ সন্দেহ করবে। সেই সন্দেহ সঠিক হোক, অমূলক হোক, রাইট হোক, রং হোক, সন্দেহ সৃষ্টি হবে। আমি বিশ্বাস করি আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের 24-এর আন্দোলনে একজন হিরো। কিন্তু হিরোদের সবচেয়ে বড় ভয় থাকে যে কোনো সময় জিরো হয়ে যাবার, যেমন সাকিব আল হাসান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, কিন্তু আজকে বাংলাদেশের কলঙ্ক সাকিব আল হাসান। অর্থাৎ কিভাবে হিরো জিরো হয়ে গেল। একটা জিনিস মনে রাখবেন, শেখ হাসিনা বাংলাদেশের 15 বছর ক্ষমতা ছিলেন, তার দল খুবই স্ট্রং ছিল, বাংলাদেশের সকল অর্থনীতি তার দলের হাতে চলে গেছে। বলা হচ্ছে বিগত কয়েক বছরে 5 থেকে 6 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, ব্যাংকগুলো খালি হয়ে গেছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। এই অর্থ কোথায় গেছে? তারপর অর্থ, শক্তি, অস্ত্র শেখ হাসিনাকে বাঁচাতে পারেনি। এখন শেখ হাসিনার মূল্য বাংলাদেশে একটা ফেলে দেওয়া টিস্যুর মতো। যতক্ষণ আপনি চেয়ারে আছেন আপনার মূল্য আছে, চেয়ারটা ছেড়ে দেবেন মূল্য নেই। পাকিস্তানের কামার জাভেদ বাজওয়া সেনা প্রধান ইমরানকে ক্ষমতাহীন করেছিলেন। তিনি পৃথিবীর যেই দেশেই যান পাকিস্তানিরা তাকে অপমান করে। তিনি কোথাও মুখ খুলে চলতে পারেন না, মাস্ক বা মুখে কিছু একটা মাস্কই বলি, মাস্ক পরে চলেন, তার সন্তানরা চলতে পারে না। পুরো পৃথিবী কামার জাভেদ বাজওয়ার জন্য জাহান্নাম হয়ে গেছে, কারণ ইমরানকে অন্যায়ভাবে ক্ষমতা থেকে সরিয়েছিলেন। কিন্তু আমাদের হিরো ওয়াকারুজ্জামান, তার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা অসীম। তার দিকে যারা আঙুল তুলছে, আমি বিশ্বাস করি এটা মিথ্যে প্রমাণের সুযোগ এসেছে। আমরা বিশ্বাস করি ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশে পিলখানার বিচার হবে, এবং এটার সাথে যারা জড়িত, নতুন তদন্তের মাধ্যমে সেই জড়িত ব্যক্তি যত বড় হোক, যে দেশেরই হোক, তাদের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচার করতে হবে। যদি এই বিচার না হয়, মাননীয় সেনা প্রধান আপনাকে বলি, যদি এই বিচার না হয়, বাংলাদেশের মানুষের আস্থা চলে যাবে সেনাবাহিনীর উপর থেকে। কারণ যারা নিজেদের বিচার যারা নিজেরাই না করতে পারে, তাদের প্রতি মানুষের আস্থা থাকবে না। আর দ্বিতীয়ত, বাংলাদেশে পিলখানার মতো আবার কোনো ঘটনা ঘটতে পারে, কারণ যেখানে বিচার বন্ধ হয়ে যায় খুনিদের চাপে, সেখানে খুনিরা আবারও সাহস করে। আপনি বুঝে গেছেন আমি কি বোঝাতে চেয়েছি। আপনার প্রতি, সেনাবাহিনীর প্রতি সম্মান আমাদের সবচেয়ে বেশি, ভালোবাসা অনেক। এবং 24-এ হাসিনার 15 বছরের দুঃশাসন শেষে 24-এ এসে সেনাবাহিনী তার অবস্থানটাকে আবার মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছে। এটাকে কলঙ্কিত করা যাবে না। এখন আপনি হিরো থাকবেন নাকি জিরো হবেন, সিদ্ধান্ত আপনার। ইলিয়াসের বক্তব্যে আজকে ভয়াবহ কিছু বার্তা দিয়েছে। আমি ডিটেল ইলিয়াসের কথা বলতে চাচ্ছি না, কারণ আমার আরো অনেকগুলো বিষয় আছে আলোচনা। কিন্তু ইলিয়াসের পর্বটা সবাইকে দেখতে বলছে, এই কারণেই তিনি সরাসরি একজন উপদেষ্টাকে ইঙ্গিত করে বলছেন তার ভয়ঙ্কর পরিকল্পনার কথাগুলো। এবং ইলিয়াস বলেছেন বিএনপি জামাত এই সরকারের বিরুদ্ধে যে কোনো সময় আন্দোলনে নামবে, তার কাছে এমন তথ্য আছে। সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। কিন্তু ছাত্রদের একটা বিষয় মনে রাখতে হবে, যেটা হলো ছাত্রদের বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন বা কোটার সংস্কারের যে আন্দোলন, এর জন্য মানুষ নামেনি। এই জন্য নেমেছে, কিন্তু এই জন্য সবাই নামেনি। সবাই নেমেছে, এক হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে হাসিনার পতনে। যখন ছাত্রদের দাবিটি আসলো এক দফা, সমগ্র বাংলাদেশ নেমে এসছে। তার মানে বোঝা যাচ্ছে কি যে আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের আন্দোলনকে সফল করতে যখন পারেনি, ছাত্রদের এই এক দফা তারা সফল করতে পেরেছে। তার প্রধান কারণ হলো রাজপথে বুক পেতে দেয় আবু সাইদ মুগ্ধদের আত্মত্যাগ। বিগত 15 বছরে এই একটি দৃশ্য আমরা দেখিনি, আবু সাইদের মতো হাত তুলে দেয়া। কিন্তু ছাত্রদের মধ্য থেকে কেউ একজন এসেছে।
তবে 2000 মানুষ যে প্রাণ দিল, 20,000 মানুষ যে অন্ধ হলো, পঙ্গু হলো, তারা কি এই সরকারের উপর খুশি? যদি আমাদের সমন্বয়করা দাবি করেন তারা সমন্বয়ক ছিলেন, তারা উপদেষ্টা হবেন, তারাই দেশ চালাবেন, তাদেরকে কোনো প্রেসক্রিপশন দেওয়া যাবে না, পরামর্শ দেওয়া যাবে না, আসেন একটা ভোটাভুটি করেন। এই দেশে কত পার্সেন্ট মানুষ আপনাদের উপর খুশি? প্লিজ একটা ভোটাভুটি করেন। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, আবার অনেকে এইগুলার বিরুদ্ধেও কথা বলতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই, সবাই সবার মন্তব্যগুলা প্রকাশ করতেছে এবং সেই মন্তব্যগুলা আপনাদের সামনে আমরা তুলে ধরতেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে? তারা যে এইসব কথা বলতেছে রাষ্ট্রপতিকে নিয়ে, অন্যদিকে তারা কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়েও কথা বলতেছে, আবার ভারত বাংলাদেশের যে একটা ঝামেলা চলতেছে সেগুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আপনারাই বলেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ঝামেলা চলতেছে, এগুলা কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে? ভারত কিন্তু আগে বাংলাদেশের মধ্যে অনেক জিনিসই রপ্তানি করত এবং বাংলাদেশ আমদানি করত ভারত থেকে। এখন সেই জিনিসগুলো বাংলাদেশ ভারত থেকে আনতেছে না, বাংলাদেশ আনতেছে পাকিস্তান থেকে। এবং ভারতেও আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, যে ভারত কিন্তু অনেক লসের সম্মুখীন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, কারণ বাংলাদেশ তাদের পণ্যগুলো আনতেছে না, তাদের পণ্যগুলো পচতে হচ্ছে। দর্শক শ্রোতা, আপনাদের মন্তব্য কি এইগুলা দেখে? এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার সর্বশেষ একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।